2006 সালে 28 অক্টোবর মনে আছে আপনাদের, রাজধানীর পল্টনে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর তরুণ 7 জন যুবককে সমস্ত হত্যা, খুন, ক্রসফায়ার, রিমান্ড, আয়নাগরের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্দেশে লগি বৈঠা নিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করেছিল। নিষ্ঠুর স্যাডিস্ট সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা মৃত লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল। সেই দিন থেকে বাংলাদেশের রাজনীতির গতিধারায় বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার বাংলাদেশ সেদিন তার পথ হারিয়ে ফেলেছে। সেই 6 সালের 28 অক্টোবর থেকে 24 সালের 5ই আগস্ট প্রায় 18 বছরের ইতিহাস ছিল স্বাধীন বাংলাদেশের একটি কালো যুগ। এই যুগে আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, বিচারিক আদালতে মানুষের প্রতি কোনো সুবিচার ছিল না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের ঐতিহ্য, আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। আমাদের এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। কি বলেন ঠিক কিনা? 2014, 18, 24 তিনটা জাতীয় নির্বাচনের ভোট বাংলার মানুষ দিতে পারে নাই। আপনারা ভোলাবাসী কি ভোট দিতে পেরেছেন? সকালবেলা ভোটের দিন অনেকে রওনা হয়েছিলেন, কিছু দূর গেলেই মাঝখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, এই কয় লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। আমরা ভোট দিতে পারি নাই। কেউ যদি জোর করে ভোট কেন্দ্রে যে আমরা ভোট দেওয়ার চেষ্টা করেছে জনগণ, 8টা 9টার সময় প্রিজাইডিং অফিসাররা বলেছে ব্যালট পেপার শেষ হয়ে গেছে, ভোট দেওয়া যাবে না। এটা কোনো ভোটাধিকার হলো? বলে আল্লাহকে বলেন। এই ছিল 14, 18, 24 ভোটাধিকার। বাংলাদেশে আমরা এই ভোট আর এইভাবে হতে দেব না। খুনি, ফ্যাসিস্ট, অত্যাচারী শাসক শেখ হাসিনা এইভাবে আমাদের গণতন্ত্র, আমাদের ভোটাধিকার, আমাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, আদালতের সুবিচার পাওয়ার অধিকার, অর্থনৈতিক অধিকার তারা সব কেড়ে নিয়েছিল। এই জন্য ইতিহাসে একজন জঘন্য, ঘৃণ্য, ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট হিসেবে সে চিহ্নিত হয়ে আছে। ফ্যাসিস্ট কাকে বলে? ফ্যাসিস্ট হচ্ছে কর্তৃত্ববাদী, স্বৈর শাসক। কারোর কথা সে শুনবে না, সে যা বলবে তার একার ইচ্ছাতেই দেশ চলবে। খুনি হাসিনা মনে করেছিল আমি আর আমার গোষ্ঠী শেখ পরিবার এই কয়জন ছাড়া কারো রাজনীতি, কারো ভোট, ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতির সামাজিকতা কোন জায়গায় কারো স্থান হবে না যতদিন সে বেঁচে থাকবে। মনে হয় দেশ সেই চালাবে, এরকম কর্তৃত্ববাদী মানসিকতা, এত দাম্ভিক, এত অহংকারী হয়ে উঠেছিল মানুষ। আমরা 15টা বছর রাজনৈতিক দল আন্দোলন করলাম, নির্বাচন দাও, নিরপেক্ষ ভোট দাও, স্বৈরাচারী তুমি চলে যাও। আমরা পারলাম না। শত শত লোক জীবন দিল, লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে জেলে আটকালো। আন্দোলন বারবার ব্যর্থ হয়ে গেল। কিন্তু বাংলাদেশের গর্বিত সূর্য সন্তান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ন্যায্য সরকারি চাকরিতে কোটার দাবিতে শুরু হওয়া আন্দোলনকে অত্যাচারী ফ্যাসিস্টের আচরণে ক্ষুব্ধ হয়ে সব দাবি উপেক্ষা করে এক দফায় রূপান্তরিত বললেন আর কোন দফা নেই, শেখ হাসিনা তুই কবে যাবি। সারা দেশ উত্তাল আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠল। এই ফ্যাসিবাদের আন্দোলনে রাজনৈতিক দলের অনেক অবদান ছিল, কিন্তু আমরা রাজনীতিবিদরা 3টা নির্বাচন সুষ্ঠু করতে পারিনি। বহু লোক জীবন দিয়েছে, বহু লোক কারাগারে নিহত হয়েছে, বহু মামলা হয়েছে, কিন্তু আমাদের তরুণ ছাত্ররা শেষ পর্যন্ত সেই আন্দোলন নিয়ে আমরা তাদের হাতে তুলে দিয়েছিলাম। আমাদের সন্তানেরা সেই আন্দোলনকে জীবন দিয়ে, রক্ত দিয়ে সফলতার মঞ্জিলে পৌঁছে দিয়েছে। আমরা আজকের ঐতিহাসিক সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানের সেই সমন্বয়ক, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র নেতাদেরকে, ছাত্র জনতাকে আমরা অভিনন্দন জানাই, স্যালুট জানাই। সংগ্রামী ভোলাবাসী, আপনারা সে আন্দোলনের গর্বিত অংশীদার ছিলেন। আমরা সেই কালো যুগে এতভাবে বুঝানো হয়েছে
শেখ হাসিনা বোঝে নাই, মানুষ হতাশ হয়ে গেল, মনে করলো এ বোধহয় আর যাবে না ক্ষমতা থেকে। কি বলেন ঠিক কিনা? এত মামলা, এত আন্দোলন, 1, 2, 3টা ভোট হলো না, এরপরেও সে রাতের ভোট, দামি নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা সেটা করে সে থেকেই গেল। আমাদেরকে লোকেরা বলতো যে বাবা তোমরা এত রাজনীতি করো, এরে বোধহয় তোমরা ক্ষমতা থেকে সরাতে পারবা না। আবার অনেকে হতাশ হয়ে এমন কথা বলতো মরা ছাড়া বোধহয় হাসিনা যাবে না। কি আপনারা কি এরকম ভাবতেন? মানে মরা ছাড়া যাবে না। তা আল্লাহর ইচ্ছা ছিল কি না, ওরে এখন মারার দরকার নাই। পৃথিবীতে অহংকারী, দাম্ভিক, ঘৃণ্য, আক্রোশের, হিংসার আগুনে জ্বলে পোড়া ব্যক্তিদের এই শিক্ষা নেওয়া দরকার ইতিহাস থেকে, যে মানুষের সাথে দুর্ব্যবহার করলে, অহংকারী হলে কি পরিণতি হয়। নির্লজ্জ, অপমানজনক একটা পতন এবং বিদায়ের দৃশ্য নিজে চোখে দেখে বিবেকের দংশনে দংশিত হওয়ার জন্য আল্লাহ তাকে ওই দিন মৃত্যুবরণ না করে নির্লজ্জ ভাবে পালিয়ে যেতে বাধ্য করেছে। ইতিহাসের অনেক পতিত স্বৈরাচার ইতিহাস আমরা জানি, কিন্তু শেখ হাসিনার যে নির্লজ্জ বিদায় হয়েছে, এখন কি অবস্থা? উনি চলে গেলেন, কোথায় চলে গেলেন? আমরা বলেছি যেখানকার মাল সেখানেই চলে গেছে। কি বলেন ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই, আর যায় তো শান্তিতে নাই, পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। ষড়যন্ত্র, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো, মাঝে মাঝে অডিও ভিডিও দিয়ে বক্তব্য ছেড়ে দেয়। ইউটিউব, ফেসবুক দেখেন না, আসে এদেশের থেকে ওনার মুরিদরা বলে আপা দেশের অবস্থা ভালো না, আপনি আসেন, আমরা আসি। আর উনি বলেন যে তোমরা চিন্তা করো না, আমি কাছাকাছি আছি, ঢুকে পড়বানি যে কোনো সময়। ঢুকার পর বাংলাদেশের এত বড় খুনি ফ্যাসিস্ট বর্বরের সাথে কি আচরণ করে ঢুকতে পারলে পরে আপনি দেখতে পারবেন। চলে গেলেন কেন? ওই দিন এত উন্নয়ন, এত আস্থা, জনগণ আপনার একেবারে কলিজার ঘিলু, তা আপনি চলে গেলেন কেন? পালান কেন? পালায় যায় কারা? পালায় চোর, পালায় ডাকাত, পালায় খুনি, পালায় মিথ্যাবাদী। ওই দিন আপনি গণভবনে থাকলে বুঝতে পারতেন কোটি মানুষের এই জনতার ঢল যদি আপনাকে হাতে পেত, আপনার কি পরিণতি হতো ইতিহাসটা দেখতে পেত। আপনি চলে গেছেন, এখন আবার শর্ট করে বলে আসি কাছাকাছি, ঢুকে পড়বার, ঢুকে পড়েন না। এই বাংলাদেশের মানুষ এত বড় খুনি, এত বড় ফ্যাসিস্টকে আর বাংলাদেশের রাজনীতিতে নৈতিকভাবে, আইনগতভাবে কোন অধিকার দেবে না। দেবে না। অনেক the people will decide। এত বড় খুনি, এত বড় গণতন্ত্র হরণকারী, ভোটাধিকার হরণকারী, আলেম ওলামা, বৃদ্ধ বয়সে যাদেরকে জীবনে যারা একটা মিথ্যা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, তারা হক নষ্ট করে নাই, তাদেরকে তুমি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছ। আল্লাহর আরশকে বুঝে তোমার হৃদয় কাঁপেনি। এত বড় পাষাণ বাংলাদেশে ঢুকলে কি হবে? ঢুকে দেখো একবার কি হয়। অবিলম্বে অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, যারা দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, 9টি মেগা প্রকল্প, রূপপুর পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র থেকে এই হাসিনার বিদায়ের পরে সব কাহিনী শ্বেতপত্র বেরোচ্ছে, লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সে, তার বোন রেহানা, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, তার বোনের মেয়ে ব্রিটিশের প্রতিমন্ত্রী ছিল টিউলিপ, এখন সব শ্বেতপত্রে আসছে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে। মানবতা বিরোধী এই গণহত্যাকারীদের বিচার হওয়া উচিত। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা বলেছি যে ট্রাইব্যুনাল তুমি বানিয়েছিলে, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, মিথ্যা সাক্ষী, বিদেশ থেকে বেলজিয়াম থেকে রায় লিখে দিয়ে কেলেঙ্কারির মাধ্যমে, স্কাইপে কেলেঙ্কারি থেকে রায় লিখেছ, সাজানো বানানো সাক্ষীদেরকে নিয়ে সেফ হোমে রেখেছ। সাইদি সাহেবের ওই সাক্ষী প্রমাণ, সুকরঞ্জন বালিকে তুমি সাক্ষী দিতে আদালতে আসছে, তুমি তাকে ডিবিতে ধরে নিয়ে ভারতে নিয়ে জেলে আটকায় রাখছো। এতে কি কোনো বিচার? রাজনৈতিক উদ্দেশ্যে বিচারিক হত্যাকাণ্ড, মিথ্যা বিচার করে তুমি ফাঁসি দিয়েছ। আমরা বলেছি তোমার এখন বিচার হবে। বলে যাওয়া কোথায় বুবুজান? যাবার জায়গা নাই। তুমি যে ট্রাইব্যুনালে পথ দেখাই গেছো, সেই ট্রাইব্যুনালই এখন তৈরি হয়েছে আবার। 226টার উপরে মামলা হয়েছে,
খুনের মামলা, গণহত্যার মামলা, রেড অ্যালার্ট জারি হয়েছে, ইন্টারপোলে ওয়ারেন্ট হয়েছে, রেহাই নাই। তুমি তোমার সাঙ্গপাঙ্গদের কোনো উপায় নাই। 300 এমপি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্ত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের নেতাদের ফাঁসি দিতে তো তুমি মিথ্যার আশ্রয় নিয়েছো, তোমার বিচারের জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না, সত্য ঘটনা দিয়ে তোমার কাম সারা যাবে। কি যাবে কিনা বলেন? মানে তুমি যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছো, নতুন গঠিত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য এখন সেই আয়োজন চলছে, তুমি প্রস্তুত হও। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন জানাই, নির্বাচন আপনি দেবেন। সংস্কারের দাবি উঠেছে, আমরাও বলেছি আপনাকে। আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা কয়েকবার দেখা করেছি, আমরা বলেছি আমরাও সংস্কার চাই। কিন্তু রাষ্ট্রের সমস্ত অর্গান, সমস্ত বিভাগ পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে। এত বড় সব বিভাগ, সব অর্গানের সংস্কার কাজ করা এত অল্প সময়ে সম্ভব নয়। এটা একটা নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি যারা ক্ষমতায় আসবে, একটি নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। তবে একটা অবাধ, একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত নিরপেক্ষভাবে করার প্রয়োজনে যে বিভাগগুলো ইনভলভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ৬-৭টা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোন নির্বাচন নিরপেক্ষ হবে না। কি বলেন? তাহলে আবার ওই 14, 18, 24-এর মতো হবে। কেউ কেউ অস্থির হয়ে গেছে, বলে সংস্কার দরকার নেই, সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার আর নির্বাচন একসাথে হবে। এই কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। কি বলেন, ঠিক কিনা? ওই দামি আমি আর মামুর নির্বাচনের মতো তোমরা মনে হয় কেটে কুটে বাক্স ভর্তি করতে চাও। ভাইরে বাবারে, আমরা জামাত ইসলামী, আমরাকে তো টাকাও নাই, মাস্তানও নাই, আমরা তো ব্যালট কাটতে পারবো না, আমরা কেন্দ্র দখল করতে পারবো না। নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের লাভ। তাই আমরা বলি, বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন, সেই সংস্কার শেষ করুন। রিফর্ম কমিশন গভর্নমেন্ট তৈরি করেছিলেন প্রায় 13টা, তার বেশ কয়েকটা রিফর্ম কমিশনের রিপোর্ট এসে গেছে, আরো ইনশাল্লাহ আসবে। আমরা মনে করি আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। তাতে যতটুকু সময় লাগে, আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। ততটুকু সময় দিতে জামাত ইসলামী রাজি আছে। কি বলেন, ঠিক কিনা? এই সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে। জনগণ এটা দেখতে চায়। আমাদের এত রক্ত, এত ত্যাগ, এত জীবনের বিনিময়ে যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাঝে জীবন দিয়ে চলে গেল, তারা তো আমাদেরকে ঋণী করে রেখে গেল। আমাদেরকে সেই রক্তের দায়, ঋণের দায় শোধ করতে হবে না? বলেন, কি দায়? তারা একটি নতুন বাংলাদেশ করতে চেয়েছিল। এমন বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নির্যাতন, নিপীড়ন থাকবে না। ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্নহীনের মর্ম ব্যথা, বস্ত্রহীনের আকুতি, নিরন্ন মানুষের আহাজারি থাকবে না। মানুষ আদালতে সুবিচার পাবে, সব ধর্মের লোকেরা শান্তিপূর্ণ বসবাস করবে। এমন এক সমৃদ্ধ মানবিক বাংলাদেশ দেখার জন্য কিন্তু আমাদের ছেলেরা রক্ত দিয়েছিল। সেই দায় শোধ করার জন্য আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় ঐক্য আমাদের তৈরি করতে হবে। এখন আমরা যখন জাতিকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচনের অভিযাত্রায় তিনি কাজ শুরু করেছেন,
তখন আমরা দেখতে পাচ্ছি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন তো, উনি ক্ষমতায় আসার পর 5 মাস হলো, 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের পরে 4টি কু করার চেষ্টা করা হয়েছে। জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, সচিবালয় আগুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে নানান ইস্যু তুলে ট্রাম্প কার্ড তৈরি করে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করা হয়েছে। এই দাবি সে দাবি করে বাংলাদেশ সেই 5 মাসে ভোটের দিকে যাবে, সংস্কারে যাবে, না এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করবে। সরকারকেও বেকায়দায় ফেলা হয়েছিল। আমরা সরকারকে বলেছি, গোটা জাতি গোটা দেশবাসী আপনার পেছনে আছে, আপনি তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এর মধ্যে আবার দেশের বিরুদ্ধে তো ষড়যন্ত্র হচ্ছেই, নতুন করে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ কেউ আবার আওয়ামী ভাষায় কথা বলতেছেন। ফ্যাসিবাদের লোকেরা যে ভাষায় আমাদের সমালোচনা করত, নির্মূল করতে চাইতো, ওনাদের মুখেও এখন সেই ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। আমরা বলি খবরদার, এই পথ সর্বনাশা পথ। ফ্যাসিবাদী যুগের অবসান হয়েছে। এখন একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে স্বাধীনতা 53 বছর পরে আসুন অনৈক্য, বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন ভূমিকায় না গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আগস্টের মূল চেতনাকে ধারণ করে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এত শহীদ, এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য এগিয়ে যাই। এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত, যার মানবিক ভূমিকায় বাংলাদেশের কোটি কোটি মানুষ তার মুখের কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য যেখানেই তিনি যাচ্ছেন কোটি কোটি মানুষ পঙ্গপালের মতো তার দিকে ছুটে আসছে। তিনি আহ্বান জানিয়েছেন নতুন বাংলাদেশের জন্য জাতীয় ঐক্য গঠন করি এবং আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। কেমন বাংলাদেশ দেখতে চাই? যে বাংলাদেশে মানুষের ভাত কাপড়ের অভাব হবে না, আদালতে মিথ্যা মামলার শিকার হবে না, এমন একটি সমন্বিত শিক্ষানীতি চরিত্র গঠনের জন্য চালু হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, আলেমেরা যা তৈরি হবে, দেশপ্রেমিক, চরিত্রবান, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ বিশেষজ্ঞ তৈরি হবে, এমন এক সমন্বিত শিক্ষা চাই। আমরা বৈষম্যহীন, সাম্যভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থা দেশে কায়েম হবে। সুবিচার, ইনসাফপূর্ণ বাংলাদেশ, সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমান জাতির কাছে যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, আমাদেরকে সেই ঐক্যের সাথে থাকতে হবে, জনগণকে সেই দিকে নিয়ে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমরা সেই বাংলাদেশ দেখতে চাই এবং সেটা সুবিচারপূর্ণ। ইসলামের যে ওয়েলফেয়ার স্টেট, যে কল্যাণ রাষ্ট্র, ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলামের যে ধারণা আমরা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে পেয়েছি, তার ভিত্তিতেই কিন্তু ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম হতে পারে। গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতাদের রাজপথের স্লোগান ছিল কি? উই ওয়ান্ট জাস্টিস।